আসসালামু আলাইকুম সবাইকে। জীবকোষ ও টিস্যু অধ্যায়টার পার্ট 4 এ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এর আগের ক্লাসে অর্থাৎ পার্ট 3 তে আমরা উদ্ভিদের সরল টিস্যু নিয়ে পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা মেইনলি জটিল টিস্যু নিয়ে পড়ব। তো তোমাদের সাথে আছি তোমাদের মাহি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসো আমরা ক্লাসটা শুরু করি তাহলে। তো ফার্স্টেই আমাদের যেটা জানতে হবে, জটিল টিস্যুর সংজ্ঞাটা আসলে কি? হোয়াট ইজ জটিল টিস্যু? গত ক্লাসে আমরা এটা পড়েছি। সরল টিস্যু কি ছিল বলতো? একই ধরনের কোষ দ্বারা গঠিত স্থায়ী টিস্যুকে বলা হচ্ছে সরল টিস্যু। তাহলে জটিল টিস্যু এটাও কিন্তু এক ধরনের স্থায়ী টিস্যু। তাহলে এখানে বিভিন্ন ধরনের কোষ থাকবে। সরল টিস্যুতে একই ধরনের কোষ ছিল, জটিল টিস্যুতে বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত স্থায়ী টিস্যুটাই হচ্ছে জটিল টিস্যু, তাই না? তাহলে জটিল টিস্যু কি ভাইয়া? জটিল টিস্যু হচ্ছে বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে গঠিত, বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে গঠিত স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু হলো জটিল টিস্যু। জটিল টিস্যু, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই যে জটিল টিস্যু, এটাকে আদর করে আরো একটি স্পেশাল নামে ডাকা যাইতে পারে। যদি জটিল টিস্যুকে আদর করে বলা যায়, এটাকে বলা হয় পরিবহন টিস্যু। ঠিক আছে? তাহলে এই জটিল টিস্যুকে আমরা আদর করে স্পেশাল যে নামটাতে ডাকতে পারি, এটাকে আমরা বলতে পারি পরিবহন টিস্যু। পরিবহন টিস্যুও বলা হয়, টিস্যুও বলা হয়। তো একটা কথা মাথায় রাখো, এই যে পরিবহন টিস্যু এটা হচ্ছে দুই ধরনের। উদ্ভিদের দেহের কথা বলতেছি, উদ্ভিদের দেহে পরিবহন টিস্যু কত ধরনের বলতো? দুই ধরনের। তাহলে এই পরিবহন টিস্যু আবার কত ধরনের? পরিবহন টিস্যু এটা হচ্ছে দুই ধরনের। একটাকে বলা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে জাইলেম, এবং আরেকটা হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েম। তো উদ্ভিদের দেহে দেখা যায় যে জাইলেম এটা কি কাজ করে একটু পরে বলতেছি, ফ্লোয়েমের কাজটা একটু পরে বলতেছি। তো উদ্ভিদের দেহে দেখা যায় যে এই জাইলেম আর ফ্লোয়েম এটা একত্রে অবস্থান করে বা গুচ্ছ আকারে অবস্থান করে। তো এই যে গুচ্ছ আকারে অবস্থান করতেছে, এটাকে বলা যাইতে পারে পরিবহন টিস্যু গুচ্ছ বলা যাইতে পারে। যেহেতু গুচ্ছ আকারে অবস্থান করতেছে জাইলেম আর ফ্লোয়েম, তাহলে পরিবহন টিস্যু গুচ্ছ বলা যায়, অথবা বলা যেতে পারে ভাস্কুলার বান্ডল। ঠিক আছে? তাহলে এই জাইলেম এবং ফ্লোয়েম সম্পর্কে যে কথাটা মাথায় রাখবা, সেটা হচ্ছে জাইলেম ও ফ্লোয়েমের যে গুচ্ছ, জাইলেম ও ফ্লোয়েমের গুচ্ছ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কথা না। ইন্টারমিডিয়েটে উঠলে এই যে ফ্লোয়েমের জাইলেম এবং ফ্লোয়েমের গুচ্ছ সম্পর্কে বিস্তারিত পড়া আছে, তবে 9-10 এখান থেকে প্রশ্ন হবে না। তারপরেও মাথায় রাখো, জাইলেম ও ফ্লোয়েমের গুচ্ছকে বলা হয়, গুচ্ছকে বলা হয় ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যু গুচ্ছ, এটাকে বলা যেতে পারে পরিবহন টিস্যু গুচ্ছ। আশা করি বুঝতে পেরেছো ভাইয়ারা। ওকে, তাহলে জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু নিয়ে আমাদের পড়তে হবে। এখানে চিত্রটা যদি দেখো, এখানে যে এখানে জাইলেম টিস্যু দেখতে পাচ্ছ, কিছু আছে মেটাজাইলেম, কিছু আছে প্রোটোজাইলেম। তো আমরা জাইলেম টিস্যুটা শুরু করি। তাহলে আমরা শুরু করব কি ভাইয়া? জাইলেম। জাইলেম, জাইলেম। তো আমি আরেকটা কথা বলে দিই, এই যে ভাস্কুলার বান্ডল বলছি না, এখানে পরিবহন টিস্যু এটাকে ভাস্কুলার টিস্যু নামেও পরিচিত। পরিবহন টিস্যুকে আমরা কি নামে ডাকতে পারি? ভাস্কুলার টিস্যু। এটা একটু মাথায় রাখো, কারণ তোমাদের বইয়ে মানে কোনো কিছু আসলে সেভাবে ক্লিয়ার করা নাই। তো বিভিন্ন জায়গাতে লেখা থাকতে পারে পরিবহন টিস্যু, কোথাও লেখা থাকতে পারে ভাস্কুলার টিস্যু। কনফিউজ যাতে না হয়, সবগুলা ওয়ার্ডের মিনিংই তোমার জানতে হবে। তাহলে এই যে পরিবহন টিস্যু যেটা, এটারই আরেকটা নাম হচ্ছে ভাস্কুলার টিস্যু। এটা কি বলা হয়? ভাস্কুলার টিস্যু।
ওকে, তাহলে এই যে জাইলেম, জাইলেম এটা সম্পর্কে আমরা পড়বো। তার আগে আমরা হচ্ছে যে পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু এটাই কয় ধরনের, এটা আমরা তো বললাম যে দুই ধরনের, তাহলে এটাই একটু লিখি। পরিবহন টিস্যু, পরিবহন টিস্যু বা যেটাকে বলা হচ্ছে ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যু। এই পরিবহন টিস্যু বা যেটাকে বলা হচ্ছে ভাস্কুলার টিস্যু, এটা কত ধরনের ভাইয়া? এটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। এই দুটার মধ্যে ফার্স্টে পার্থক্যটা করি। পার্থক্য পড়লে তোমাদের অনেক পড়া এমনিতেই ইজি হয়ে যাবে। দেখো, সো আমরা পড়বো কি? আমরা পড়বো হচ্ছে জাইলেম এন্ড ফ্লোয়েম। তাহলে পরিবহন টিস্যু এটা দুই ধরনের, একটাকে বলা হচ্ছে জাইলেম, একটাকে বলা হচ্ছে জাইলেম এবং আরেকটা হচ্ছে ফ্লোয়েম। আচ্ছা, তো পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু এটা আসলে কি, বা এটার কাজ কি আসলে? দেখো, এখানে ভাস্কুলার টিস্যু নামের মধ্যে আছে ভাস, ভাস থেকেই মাথায় রাখতে পারো যে বাস, আর বাসের কাজ কি? পরিবহন করা। তাহলে ভাস্কুলার টিস্যু মানে হচ্ছে পরিবহন টিস্যু। এখন পরিবহন এই নামটা শুনে তোমার কি মনে হচ্ছে? দেখো, বাসের কাজ কি? কোনো একজনকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তাহলে পরিবহন মানে কি? এই বিষয়টাই পরিবহন, তাই না? যে কোনো একটা জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তো আমাদের দেহে কোনো একটা উপাদানকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেই জিনিসটা কাজ করে সেটা হচ্ছে রক্ত। আমাদের দেহে রক্ত আছে। আমরা যে অক্সিজেনটা নিচ্ছি, সেই অক্সিজেনটা রক্তের মাধ্যমে আমাদের প্রতিটা কোষে পৌঁছায় যাচ্ছে। কিন্তু উদ্ভিদের দেহে তো আর রক্ত নাই, তাই না? উদ্ভিদের দেহে যেহেতু রক্ত নাই, এখন উদ্ভিদের দেহেও তো কিছু না কিছু পরিবহন হয়। যেমন খাদ্য পরিবাহিত হয়, উদ্ভিদের দেহে পানি পরিবাহিত হয়। তাহলে উদ্ভিদের যেহেতু রক্ত নাই, তাদের তো কিছু একটা থাকতে হবে। কি আছে তাহলে উদ্ভিদের? উদ্ভিদের আছে এই ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু। অর্থাৎ উদ্ভিদের আছে এই জাইলেম এবং ফ্লোয়েম। আমাদের যেমন রক্ত আছে, আমাদের তো জাইলেম ফ্লোয়েম নাই। তাহলে উদ্ভিদে রক্তের মতো কিছু একটা তো লাগবে, যেটা পরিবহন করতে হবে, যার মাধ্যমে। তাহলে পরিবহন করার জন্য উদ্ভিদের যে টিস্যুগুলা, একটা হচ্ছে জাইলেম, আরেকটা হচ্ছে ফ্লোয়েম। তো জাইলেমের কাজটা কি? জাইলেমের কাজটা কি? উদ্ভিদের দেহে কি কি পরিবাহিত হয়? উদ্ভিদের দেহে পানি পরিবাহিত হতে পারে, খাদ্য পরিবাহিত হতে পারে, এই দুইটাই মেইনলি পরিবাহিত হয়, তাই না? তো এখানে যে জাইলেম নামের মধ্যে আছে জ, এই জ থেকে মনে রাখো জাইলেমের কাজ হচ্ছে জল পরিবহন করা। জাইলেমের কাজ কি ভাইয়া? জাইলেমের কাজ হচ্ছে জল পরিবহন করা। এবং উদ্ভিদ যখন জল পরিবহন করে, এই জলের সাথে থাকে লবণ। তাহলে জল আর লবণ একসাথে থাকে। তাহলে জাইলেমের কাজ কি? জল যেহেতু পরিবহন করতেছে, জলের সাথে এই লবণটা অটোমেটিক চলে আসে। তাহলে এই জল আর লবণকে একত্রে যে স্পেশাল নামটাতে ডাকা হয়, যে স্পেশাল নামটাতে ডাকা হয় ভাইয়া, সেটাকে বলা হয় কোষ রস। কোষ রস। তাহলে জাইলেমের কাজ কি বলতো? জাইলেমের কাজ হচ্ছে কোষ রস পরিবহন করা। আর কোষ রস মানে কি? জল প্লাস লবণ, এটাকে বলা হচ্ছে কোষ রস। এবং আরো একটা টিস্যু হচ্ছে ফ্লোয়েম। তো ফ্লোয়েমের নামের মধ্যে ফ আছে বা এফ আছে। এফ থেকে মনে রাখো, ফ্লোয়েমের কাজ হচ্ছে ভাইয়া ফুড পরিবহন করা। ফুড পরিবহন বা খাদ্য পরিবহন করা হচ্ছে ফ্লোয়েমের কাজ, তাই না? ওকে, তাহলে জাইলেমের কাজ আমরা পাইলাম। জাইলেমের কাজ হচ্ছে কোষ রস পরিবহন করা, ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা। তো জাইলেম, জাইলেম বলো আর ফ্লোয়েম বলো, দুইটারই চারটা করে উপাদান আছে। জাইলেম টিস্যু, এগুলো যেহেতু টিস্যু, এখানে বিভিন্ন, এগুলো যেহেতু জটিল টিস্যু, এখানে একই রকম কিন্তু কোষ থাকে না, এখানে ভিন্ন রকম কোষ থাকে। তাহলে জাইলেমের 4 ধরনের কোষ আছে, ফ্লোয়েমেরও 4 ধরনের কোষ আছে, এবং এগুলো আশা করি অনেকে জানো। যেমন আমি বলতে পারি জাইলেমের কোষগুলা কি কি। জাইলেমের কোষগুলা হচ্ছে, 1 নাম্বার 4 ধরনের কোষ আছে, এর মধ্যে একটা হচ্ছে ট্রাকিড, একটা হচ্ছে ট্রাকিড। 2 নাম্বার হচ্ছে ভেসেল, ভেসেল। এরপরে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, এবং লাস্ট ওয়ান জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার।
তাহলে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ফ্লোয়েমেরও 4 ধরনের কোষ আছে। 4 ধরনের কোষ দ্বারা ফ্লোয়েম গঠিত। 4 ধরনের কোষকে কি? একটা হচ্ছে সিভনল বা সিভ কোষ, সিভ কোষ বা সিভনল। 2 নম্বর হচ্ছে সঙ্গী কোষ, সঙ্গী কোষ। এরপরে ফ্লোয়েম প্যারেনকাইমা, এটার মতোই শেষের দুইটা। সো এটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা, এন্ড লাস্ট ওয়ান ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবার। এই হচ্ছে ফ্লোয়েমের 4 ধরনের কোষ। তো এখান থেকে যেই কথাটা তোমার মাথায় রাখতে হবে, ফ্লোয়েম, এই কোষগুলা, ফ্লোয়েমের যতগুলা কোষ আছে এই কোষগুলা জীবিত হয় নরমালি। ফ্লোয়েম কি বলতো? ফ্লোয়েম হচ্ছে জীবিত। ঠিক আছে, তাহলে এখানে যে কথাটা ভাইয়া মাথায় রাখবা সেটা হচ্ছে ফ্লোয়েম হচ্ছে জীবিত কোষ। ফ্লোয়েমের কোষগুলা নরমালি জীবিত। তাহলে জাইলেমের কোষগুলা কি? জাইলেমের কোষগুলা তাহলে বুঝতেই পারতেছো, এই কোষগুলা নরমালি মৃত হবে। এই কোষগুলা জীবিত হয় না, এই কোষগুলা মৃত হয়। তার মানে ফ্লোয়েম যেহেতু জীবিত, ফ্লোয়েমের যে কোষগুলো আছে সেগুলোও জীবিত, অর্থাৎ এখানে সিভনল আছে, সঙ্গী কোষ আছে, প্যারেনকাইমা আছে, এগুলো জীবিত কোষ। তো এখান থেকে একটা কথা মাথায় রাখো, সেটা হচ্ছে ফাইবার। এই যে ফাইবার, এই ফাইবার কোষগুলা না মৃত হয়। এই ফাইবার, এই কোষগুলা কখনো জীবিত হয় না। ফাইবার কোষগুলা নরমালি মৃত হয়। আমরা সরল টিস্যু পড়ছি না, ওখানে স্ক্লেরেনকাইমা পড়ছি। স্ক্লেরেনকাইমা ওগুলো কি? মৃত কোষ। স্ক্লেরেনকাইমার চারদিকে লিগনিনের প্রাচীর জমা হয়। লিগনিনের প্রাচীর জমা হয়ে প্রচুর পুরু হয় এবং এখানে সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম থাকে না। এই কারণে কোষগুলো মৃত, আমরা পড়ছি না। তো যেই কথাটা মাথায় রাখবা ভাইয়া সেটা হচ্ছে ফাইবার যে কোষগুলা, সেই কোষগুলা অলওয়েজ মৃত। এই কোষগুলা কখনোই জীবিত না, এই কোষগুলা অলওয়েজ অলওয়েজ মৃত। তাহলে ফ্লোয়েম কোষগুলা তো নরমালি জীবিত, কিন্তু যদি তোমাকে প্রশ্ন করা হয় ফ্লোয়েমের একমাত্র মৃত উপাদান কোনটা, সেটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। তাহলে তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে যে ফ্লোয়েম তো নরমালি জীবিত, কিন্তু ফ্লোয়েমের একমাত্র মৃত উপাদান কোনটা, সেটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। তাহলে এটা ফ্লোয়েমের, এটাকে আমরা বলতে পারি ফ্লোয়েমের একমাত্র একমাত্র মৃত উপাদান, মৃত উপাদান। আবার এই যে প্যারেনকাইমা মানে হচ্ছে জীবিত, প্যারেনকাইমা, এই প্যারেনকাইমা মানে হচ্ছে জীবিত, জীবিত। তো জাইলেমের কোষগুলো তো নরমালি মৃত, এই প্যারেনকাইমা এই কোষগুলো অলওয়েজ জীবিত হয়। আমরা সরল টিস্যুতেই পড়ছি না, প্যারেনকাইমা কোষ, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তো এই প্যারেনকাইমা কোষগুলো কি ছিল? সেলুলোজ দ্বারা গঠিত ছিল, কোষ প্রাচীরটা সেলুলোজ দ্বারা গঠিত, প্রাচীরটা অনেক বেশি পাতলা, এটা প্রোটোপ্লাজম দ্বারা পূর্ণ ছিল এবং এটা জীবিত কোষ ছিল, তাই না? তাহলে এই যে জাইলেম প্যারেনকাইমা, যেটা জাইলেম প্যারেনকাইমা, এটা কিন্তু এই জাইলেমের একমাত্র জীবিত উপাদান। তাহলে জাইলেমের কোষগুলো মৃত, তবে জাইলেমের একমাত্র জীবিত উপাদান যদি বলা হয়, জাইলেমের একমাত্র জীবিত উপাদান, জীবিত উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। সিম্পল। ওকে, তাহলে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে সাধারণ আলোচনা আমাদের হলো। আচ্ছা, এবার আমরা দেখছি না যে জাইলেমের কাজ হচ্ছে জল পরিবহন করা, জলের সাথে লবণও থাকে, অর্থাৎ জাইলেমের কাজ হচ্ছে কোষরস পরিবহন করা। এখন কোষরসটা কোন দিকে পরিবাহিত হবে? দেখো, উদ্ভিদ পানি শোষণ করে কোন দিক দিয়ে? মূলের মাধ্যমেই তো পানি শোষণ করে, তাই না? এখন এই পানির মাধ্যমে কি হয়? উদ্ভিদের দেহে খাদ্য তৈরি হয়, আর খাদ্য তৈরি হয় কোথায়? পাতায়। তাহলে এই পানিটাকে মূল থেকে কোথায় নিয়ে যাইতে হবে? পাতায় নিয়ে যাইতে হবে, তাই কিনা? তাহলে যে কথাটা মাথায় রাখবে ভাইয়া, ধরে নাও এটা হচ্ছে একটা গাছ, গাছের মূল আছে, নিচের দিকে মূল আছে এবং উপরে আছে পাতা, উপরে আছে পাতা। তো এখানে এখানে আছে পাতা, হ্যাঁ, এখানে ধরে নাও যে আছে পাতা। তো
তো এখানে যে মূলের মাধ্যমে তো পানিটা শোষিত হচ্ছে, মূলের মাধ্যমে তো পানিটা শোষিত হচ্ছে, তাই কিনা? তাহলে পানিটা শোষিত হয়ে কোথায় যেতে হবে? পাতায় যেতে হবে। তাহলে জাইলেমের পরিবহনটা কোন দিকে বলো তো? ঊর্ধ্বমুখী না? ঊর্ধ্বমুখী সবসময় উপরের দিকে, তাই না? মূল থেকে একদম পাতার দিকে, উপরের দিকে, কারণ পাতা তো উদ্ভিদের ক্ষেত্রে উপরের দিকে থাকে। তাহলে জাইলেমের পরিবহনটা এটা অলওয়েজ ঊর্ধ্বমুখী, এই কথাটা মাথায় রাখো। জাইলেমের পরিবহনটা কেমন? এটা হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন, ঊর্ধ্বমুখী পরিবহন এখানে দেখা যায়, ঊর্ধ্বমুখী পরিবহন। আর ফ্লোয়েমের যে পরিবহনটা সেটা কেমন? দেখো, পাতায় তৈরি হচ্ছে খাদ্য, এই যে সূর্যের আলোর উপস্থিতিতে এখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পাতায় খাদ্য তৈরি হচ্ছে। এখন পাতায় যে খাদ্যটা তৈরি হচ্ছে, ফ্লোয়েমের কাছে তো খাদ্য পরিবহন করা, তাহলে এই খাদ্যটা সারা দেহে পৌঁছাইতে হবে। এখন সারা দেহ মানে কি? পাতা থেকে তো নিচের দিকে তো দেহটা থাকে, তাই না? কাণ্ড থাকে, এখানে যদি একটা ডাল থাকে, এখানে যদি একটা ডাল থাকে, তাহলে এই ডালের মধ্যে খাদ্যটা পৌঁছাইতে হবে। তাহলে ফ্লোয়েমের পরিবহনটা কোন দিকে? নিচের দিকে, পাতা থেকে নিচের দিকে। তার মানে কি এখানে নিম্নমুখী পরিবহন হয়, নিম্নমুখী পরিবহন দেখা যায়। কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো তো, ধরে নাও যে নিচের দিকে একটা পাতা আছে, নিচের দিকে এখানে একটা পাতা আছে, এখানেও তো খাদ্য তৈরি হচ্ছে, তাহলে এই খাদ্যটাকে আবার কি উপরের দিকে পৌঁছানোর প্রয়োজন না? আবার তোমরা হয়তো বা জানো যে মূলের মধ্যে কি থাকে? লিউকোপ্লাস্ট। আর আমরা জানি লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে। তাহলে মূলে যেহেতু খাদ্য সঞ্চিত থাকে, তাহলে মূলে যে খাদ্য সঞ্চিত থাকে সেই খাদ্যটাকেও তো আমাদের উপরের দিকে যাইতে হবে, তাই না? তাহলে উপরের দিকে যে খাদ্যটা যাবে, আর খাদ্য পরিবহনটা করে কে? ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েমের পরিবহনটা কোন দিকে হয়? নিচ থেকে উপরের দিকেও হচ্ছে। তাহলে ফ্লোয়েম শুধু নিম্নমুখী পরিবহন না, ফ্লোয়েমের পরিবহনটা নিম্নমুখী সাথে ঊর্ধ্বমুখীও হয়। ঠিক আছে, তাহলে এখানে নিম্নমুখী বা ঊর্ধ্বমুখী পরিবহন দেখা যায়, ঊর্ধ্বমুখী পরিবহন, এই কথাটা ভাইয়া খুব গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে। ওকে, আমি নতুন একটা পেজ নিয়ে নিই, কারণ এই পেজে অনেক লেখা হয়ে গেছে। আর দুই একটা কথা জাস্ট বলবো, আমাদের মেন পড়া কিন্তু প্রায় শেষ। ওকে, তাহলে আর দুই একটা কথা বলবো এইটা সম্পর্কে, সেটা হচ্ছে একটা কথা মাথায় রাখো, সেটা হচ্ছে, আচ্ছা এই দাগটা না রাখি আপাতত, একটা কথা মাথায় রাখো, সেটা হচ্ছে জাইলেমে নগ্নবীজী উদ্ভিদ কি এটা আশা করি এখন জানো, গত ক্লাসে আমি বলছিলাম। নগ্নবীজী বা যার আরেকটা নাম হচ্ছে ব্যক্তবীজী। তাহলে এই যে নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদের মাথায় রাখো ভাইয়া, জাইলেমের ভাই নাই। ব্যক্তবীজী উদ্ভিদের মনে রাখো, জাইলেমের ভাই নাই আর ফ্লোয়েমের সঙ্গী নাই। তাহলে কি বলছি বলতো? নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদ কারা? যেমন আমি উদাহরণ দিছিলাম গতকাল যেমন আম যে ফলটা, আম ফলের যে বীজের উপরে একটা ফলের আবরণ থাকে যেটা আমরা খাই, তাই না? কিন্তু এমন কিছু উদ্ভিদ আছে পৃথিবীতে যে উদ্ভিদগুলার বীজ আছে কিন্তু বীজের উপরে কোনো আবরণ নাই। এরকম অনেক উদ্ভিদ আছে, যেমন সাইকাস আছে, পাইনাস আছে। এই উদ্ভিদগুলোকে বলা হয় নগ্নবীজী উদ্ভিদ বা ব্যক্তবীজী উদ্ভিদ। তো এই যে ব্যক্তবীজী উদ্ভিদ বা নগ্নবীজী উদ্ভিদ, এদের জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, শেষ। জাইলেমের ক্ষেত্রে কি নাই? ভাই নাই। অর্থাৎ জাইলেমের ভাই নাই বলতে এখানে ভাই মানে হচ্ছে ভেসেল, অর্থাৎ জাইলেমের ভেসেল নাই, আর ফ্লোয়েমের সঙ্গী নাই বলতে কি? সঙ্গী কোষ নাই, সঙ্গী কোষ এটা নাই। তাহলে জাইলেমের ভেসেল নাই, ফ্লোয়েমের সঙ্গী কোষ নাই, খুবই সিম্পল। ওকে, তাহলে এটা একটা আমরা বৈশিষ্ট্য পড়লাম জাইলেম আর ভেসেল সম্পর্কে। তবে এইখানে ছোট্ট একটা কথা আমি বলে দিই, এটা পরীক্ষা আসতে পারে। নিটাম নামক একটা নগ্নবীজ উদ্ভিদ আছে, ব্যতিক্রমটা আমি একটু বলে দিই। ব্যতিক্রম তো ব্যতিক্রম যে নগ্নবীজ উদ্ভিদটার নাম হচ্ছে নিটাম।
এই নিটাম নগ্নবীজী উদ্ভিদটা এটা তুলনামূলক উন্নত। হ্যাঁ, এটা আবৃতবীজী উদ্ভিদের মতো কিছুটা বৈশিষ্ট্য সম্পন্ন। এটা ঠিক আছে ব্যক্তবীজী উদ্ভিদ বা নগ্নবীজী উদ্ভিদ, কিন্তু আবৃতবীজী উদ্ভিদের সাথে বৈশিষ্ট্য সম্পন্ন কিছুটা বৈশিষ্ট্য মিল আছে। সো এটা যেহেতু কিছুটা উন্নত নগ্নবীজের চেয়ে, এইখানে এই জাইলেমের ভেসেলটা থাকে, এই কথাটা মাথায় রেখো। ঠিক আছে? তাহলে এই নিটামে কি হয় বলতো? জাইলেমের ভেসেল থাকে। নিটামে জাইলেমের ভেসেল থাকে। জাইলেমের ভেসেল থাকে। ওকে, ঠিক আছে। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম সম্পর্কে অনেক কিছু পড়লাম আমরা। সামনে আরো কিছু ইনফরমেশন পড়ব। এবার আসো আমরা একটু বিস্তারিততে যাই। এই যে তোমাদের বইয়ে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা আছে, সেগুলো আমি একটু আলোচনা করি। দেখো এখানে, আচ্ছা, জাইলেম সম্পর্কে আরো কিছু কথা বলে নিই আমি। যেমন আমি বলতে পারি জাইলেম এটা কিন্তু দুই ধরনের হয়। জাইলেম কয় ধরনের ভাইয়া? জাইলেম হচ্ছে দুই ধরনের। একটাকে বলা হয় প্রাথমিক জাইলেম। জাইলেম কয় ধরনের ভাইয়া? এটা হচ্ছে দুই ধরনের। দুই ধরনের জাইলেম আছে। একটাকে বলা হয় প্রাথমিক জাইলেম, প্রাথমিক জাইলেম, আর একটা হচ্ছে গৌণ জাইলেম। জাইলেম। তো এই জাইলেমটা আসলে কোথা থেকে উৎপত্তি লাভ করে এটাও তো আমার জানতে হবে। মনে রাখো প্রোকাম্বিয়াম নামক একটা অংশ আছে বা কোষ আছে, যেটা উদ্ভিদকে, এই যে ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম নামটা যেখানে দেখবা বুঝবা সেটা হচ্ছে উদ্ভিদকে একটু মোটা তাজা করে বা উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। মেইনলি মোটা তাজাই করে আর কি, প্রস্থের বৃদ্ধি ঘটায়। সো এই যে ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম না প্রোক্যাম্বিয়াম, এই প্রোক্যাম্বিয়াম থেকে কিন্তু জাইলেম উৎপন্ন হয়। ঠিক আছে? তাহলে এই জাইলেম কোথা থেকে তৈরি হয়? ফ্লোয়েমটাও মেইনলি প্রোক্যাম্বিয়াম থেকেই তৈরি হয়। সো তোমাদের বইয়ে যেটা লেখা আছে যে প্রোক্যাম্বিয়াম হতে জাইলেম উৎপত্তি হয়। তাহলে প্রোক্যাম্বিয়াম হতে, ক্যাম্বিয়াম হতে জাইলেম উৎপত্তি লাভ করে। উৎপত্তি লাভ করে। ওকে, সো এটা একটু মাথায় রাখতে হবে। তো এই যে প্রাথমিক জাইলেম, এই প্রাথমিক জাইলেম এটা সম্পর্কে আরো একটা কথা মাথায় রাখো। এই প্রাথমিক জাইলেম এটা আবার দুই ধরনের হতে পারে। একটাকে বলা হয় প্রোটোজাইলেম, একটাকে কি বলা হয় ভাই? একটাকে বলা হচ্ছে প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম, এবং আরেকটাকে বলা হয় মেটাজাইলেম। প্রোটোজাইলেম অ্যান্ড মেটাজাইলেম। তো প্রোটোজাইলেম এটার আকার কিছুটা ছোট, বা এই প্রোটোজাইলেম, এখানে তুমি যদি চিত্রটা দেখো তাইলে বুঝতে পারবা। এখানে চিত্র আছে একটা, দেখো সামনের দিকে আছে। ওকে, এই চিত্রটা দেখো। এই প্রোটোজাইলেমের আকারটা কিছুটা ছোট এবং ভেতরের গহ্বরটাও কিছুটা ছোট কিন্তু। আর মেটাজাইলেম, মেটাজাইলেম আকারে এই ভেতরে যে গহ্বরটা, এই গহ্বরটা কিছুটা বড়। ঠিক আছে? সো মেটাজাইলেম এটার আকারটা কিছুটা বড়, এই কথাটা মাথায় রেখো। আর প্রোটোজাইলেম আকারটা কিছুটা ছোট। সো এগুলো নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা, মানে তোমাদের হায়ার লেভেলের বই, অর্থাৎ এর পরের বছরে যখন এইচএসসিতে উঠবা সেই সময়টাতে আছে। তো তোমাদের বইটা এমনভাবে সাজানো যে স্যাররা এমনভাবে লিখছে যে তুমি সব কিছুই জানো, এভাবে লেখা হয়েছে। ঠিক আছে? যেমন কোথাও বইয়ের একই একই শব্দের দুইটা ব্যবহার আছে। যেমন কোথাও বলা আছে যে নগ্নবীজী উদ্ভিদ, কোথাও বলা আছে ব্যক্তবীজী উদ্ভিদ, কিন্তু বই ক্লিয়ার করা নাই যে নগ্নবীজী মানে ব্যক্তবীজী। আবার কোথাও বলা আছে আবৃতবীজী, কোথাও বলা আছে গুপ্তবীজী, মানে পুরো একটা অন্যরকম অবস্থা। যাই হোক, তোমাদের বই কোনো কিছু, সব কিছুই আছে কিন্তু কোনো কিছু নিয়ে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া নাই। ঠিক আছে? তো মেটাজাইলেম মানে কি? মেটাজাইলেম মানে হচ্ছে যেটার আকার বা গহ্বরটা কিছুটা বড় হয়। ঠিক আছে? এই মেটাজাইলেমের যে গহ্বর, গহ্বর কিছুটা বড় হয়, এই কথাটা মাথায় রেখো। সো এই হচ্ছে জাইলেম। এখন জাইলেমের 4 ধরনের কোষ, এই 4 ধরনের কোষ নিয়ে আমাদের পড়তে হবে। সো 4 ধরনের কোষের মধ্যে কি কি আছে? ট্রাকিড আছে, ভেসেল আছে, জাইলেম প্যারেনকাইমা আছে, জাইলেম ফাইবার আছে। তো এই চিত্রটা দেখলেই না অনেকটা হয়ে যাচ্ছে। দেখো এখানে ট্রাকিড, ট্রাকিডের প্রাচীরটা দেখো ভাইয়া কতটা পুরু। ট্রাকিডের প্রাচীরটা দেখছো কতটা পুরু এবং লম্বা, কিন্তু ট্রাকিড কিন্তু অনেকটা লম্বা।
লম্বা এবং দুই প্রান্ত সুচালো, দেখতে পাচ্ছ না? ট্রাকিট লম্বা এবং দুই প্রান্ত সুচালো। এখানে ফাইবার, যেটা ফাইবার নিয়ে তো গত ক্লাসেই পড়ছি, ওই যে স্ক্লেরনকাইমাতে পড়ছি না ফাইবার, তাহলে একটা ছিল ফাইবার আর একটা ছিল স্ক্লেরাইট। তাহলে এই যে ফাইবার, জাইলেম ফাইবার যেটা, ওইখানে ফাইবার যেটা পড়ছি ওই রকমই দেখতে। আর যেটা ভেসেল, সেটা দেখতে পাচ্ছ যে ভেসেলের এই যে প্রান্তের দিকে এখানে কিন্তু একটা গহ্বর দেখতে পাচ্ছি, যে প্রান্তের দিকে গহ্বর দেখতে পাচ্ছ, এবং এটা দেখতে চোঙের মতো, এই আকৃতিটা দেখতে চোঙের মতো আকৃতি। এবং এই জাইলেম ভেসেল যেটা, এটা একটার উপর একটা সজ্জিত থাকে, দেখো এই যে একটার উপরে আরেকটা সজ্জিত অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে দেখো চিত্র থেকে কিন্তু আমাদের অনেকটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটু বিস্তারিত পড়ি। দেখো ট্রাকিট, ট্রাকিট সম্পর্কে কি বলা আছে? আমরা তো জানি যে জাইলেমের একটা কোষ হচ্ছে ট্রাকিড। তো আমরা তাহলে এটাও কনফার্ম হতে পারি যে ট্রাকিডের কাজ কি তাহলে হবে? ট্রাকিডের কাজ হচ্ছে পানি এবং খনিজ লবণ পরিবহন করা, তাই না? সো ট্রাকিডের কাজ কি? এই যে পানি আর খনিজ লবণকে একত্রে বলা হয় কোষরস। তাহলে ট্রাকিডের কাজ হচ্ছে কোষরস পরিবহন করা। এছাড়াও এই যে জাইলেম যে উপাদানগুলা, সেটা অনেক সময় খাদ্য সঞ্চয় করে, যেহেতু মূল থেকেই নিয়ে যাচ্ছে, সো মানে মূলেই থাকে। তো এটা কখনো কখনো খাদ্য সঞ্চয় করে এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করাও এই জাইলেমের কাজ। ঠিক আছে, তাহলে জাইলেমের কাজ কি? কোষরসের পরিবহন করা, অঙ্গকে দৃঢ়তা প্রদান করতেছে এবং কখনো কখনো খাদ্য সঞ্চয় করতেছে। তো ট্রাকিট কোষগুলা কেমন? আমরা চিত্রতেই বুঝতে পারছি যে ট্রাকিট কোষগুলো অনেকটা লম্বা হয়। তাহলে কোষগুলা লম্বা, প্রান্তদ্বয় সরু এবং সুচালো। তো চিত্র দেখলে কিন্তু মাথায় সেট হয়ে যাচ্ছে এটা। এর প্রাচীরটা আমরা দেখছি যে অন্যগুলার চেয়ে দেখো কতটা পুরু, তাই না? যেহেতু পুরু, আর পুরু জিনিসের লিগনিন থাকে, তাহলে এই প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু হয়, এবং যেহেতু পুরু হয়ে যাচ্ছে, লিগনিন জমা হচ্ছে, ভেতরে যে গহ্বরটা থাকে সেই গহ্বরটাও কিন্তু পূর্ণ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। তাহলে ভেতরের যে গহ্বর সেটা বন্ধ হয়ে যায়। যেহেতু গহ্বরটা নাই, গহ্বরের মাধ্যমে কিন্তু পানি পরিবহন করতে পারতো, কিন্তু গহ্বরটাই তো নাই। তাহলে এখন পানিটা পরিবহন হবে কিভাবে, বা কোষরস কিভাবে পরিবাহিত হবে? সেটা হচ্ছে ওই যে দুইটা কোষের মাঝখানে, দুইটা কোষের যে প্রাচীরগুলা, আমরা কোষ প্রাচীর পড়ার সময় দেখছি না যে পিট পেয়ার থাকে বা কূপ জোড়া থাকে। তাহলে পানিটা এবার বা কোষরসটা কার মাধ্যমে পরিবাহিত হবে? যেহেতু এবার আর কোনো এই যে গহ্বর নাই, তাহলে কোন দিক দিয়ে পরিবাহিত হবে? এই কূপ জোড়া দিয়ে পরিবাহিত হবে, বা জোড়া কূপের মাধ্যমে পরিবাহিত হয়। জোড়া কূপ কি, এটা আমরা কোষ প্রাচীরে জেনেছি, তাই না? ওকে, প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের। মনে রাখো, প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের। এটা কি কি হতে পারে? এভাবে পড়তে পারো, বকুশ সোজা, বকুশ সোজা, বকুশ সোজা। অর্থাৎ ব মানে হচ্ছে বলয়াকার, কু মানে কূপাঙ্কিত, স মানে হচ্ছে সর্পিলাকার, স মানে সোপানাকার, এবং যা মানে হচ্ছে জালিকাকার। বকুশ সোজা, বকুশ সোজা, বকুশ সোজা। এই ওয়ার্ডটা বারবার পড়ো, ঠিক আছে? বারবার পড়ো, পড়তে থাকো। ট্রাকিট, এখানে আরেকটা জিনিস অ্যাড করে নিতে পারো যে বকুশ সোজা, ট্রাক বকুশ সোজা। তো ওয়ার্ডটা আসলে কিছু মিন করে না, তারপরেও তুমি যদি বারবার পড়তে থাকো, ধরে নাও যে 50 বার 100 বার পড়লা, বাকুশ সোজা, বকুশ সোজা, বকুশ সোজা, বকুশ সোজা, তোমার মাথায় এটা এমনভাবে সেট হয়ে যাবে, তুমি তোমার নাম ভুলে যাবা কিন্তু এই ওয়ার্ডটা ভুলবা না। এবং তোমাকে যদি পরীক্ষায় কখনো প্রশ্ন করে, যদি এই টাইপের কোশ্চিন আসে না, আসার সম্ভাবনা খুবই কম, তারপর যদি কোনোভাবে কোশ্চিন চলে আসে যে ট্রাকিটের প্রাচীরের পুরুত্ব 9 কোনটা, বা প্রাচীরের পুরুত্ব কোনটা, তখন কিন্তু তুমি যে বকুশ সোজা এই টাইপের কথাগুলো কিন্তু তোমার মাথায় হঠাৎ করে চলে আসবে। ঠিক আছে, তো মনে না রাখার চেয়ে কিছু মনে রাখো, কিছু একটু বারবার পড়ো, বারবার পড়লে মাথায় সেট হয়ে যাবে এবং এটা তোমার কাজে দিবে পরীক্ষার সময়। দেখো, তোমার আসলে বইয়ের সবকিছুই, তুমি বইয়ের কোন একটা টপিক থেকে প্রশ্ন হচ্ছে না, বইয়ের 20% টপিক থেকে কিন্তু 80% কোশ্চিন হয়, এটা তো জানো, তাই না? 80-20 রুল যেটা, বইয়ের 20% টপিক যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি 80% মার্ক ইজিলি কনফার্ম করতে পারবে সেখান থেকে। কিন্তু তোমার বইটা তো অনেক ছোট, তোমার হাতে সময় 2 বছর, ঠিক আছে? তোমার হাতে কিন্তু সময় কম নাও, অনেক সময়, 2 বছর। তো বইয়ের প্রত্যেকটা জিনিসই তোমার আয়ত্ত করতে হবে এই সময়টাতে। তুমি যদি বইয়ের প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা জিনিস কাভার করতে পারো এই 2 বছরে,
তোমার ইন্টারমিডিয়েট লাইফটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস চেষ্টা করবা মাথায় রাখার জন্য। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে, ফার্নবর্গ নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেম কলায় প্রাকৃত দেখা যায়। ওকে, তাহলে কোথায়? ফার্নবর্গ। ফার্ন মানে কি? ফার্ন জাতীয় একটা উদ্ভিদ হচ্ছে টেরিস। তোমরা তোমাদের বাসার আশেপাশে দেখবা অসংখ্য জন্মে। এটা তোমার বাসার আশেপাশে যেখানে একটু ভেজা স্যাঁতসেঁতে একটু জায়গা আছে সেখানে দেখবা যে টেরিস জন্মে, বা এই যে ফার্ন জাতীয় যে উদ্ভিদ জন্মে। কিভাবে চিনবা তুমি? ওই উদ্ভিদের কচি পাতা দেখবা একটু কুণ্ডলিত অবস্থায় থাকে, বা তোমরা একটু সার্চ করলে বুঝতে পারবা যে কোন উদ্ভিদটার কথা বলতেছি। কুণ্ডলিত অবস্থায় থাকে কচি পাতাটা, ওইটা হচ্ছে টেরিস। তাহলে এই যে ফার্ন জাতীয় যে উদ্ভিদ এগুলো হচ্ছে অনুন্নত উদ্ভিদ। আমরা তো জানি সবচেয়ে উন্নত উদ্ভিদ কোনটা? আবৃতবীজি উদ্ভিদ সবচেয়ে উন্নত। তার চেয়ে অনুন্নত উদ্ভিদ হচ্ছে নগ্নবীজি, তার চেয়েও অনুন্নত উদ্ভিদ হচ্ছে এই যে ফার্নবর্গীয় যে উদ্ভিদগুলা। তো এই যে ফার্নবর্গ নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেম কলায় কি দেখা যায়? প্রাকৃত দেখা যায়। তো এটা আলাদাভাবে মনে রাখার দরকার হবে না, কারণ সব ধরনের উদ্ভিদেই এই প্রাকৃতটা দেখা যাচ্ছে। ঠিক আছে? ফার্নবর্গ, আবৃতবীজি, নগ্নবীজি সব জায়গাতে দেখা যাচ্ছে। আচ্ছা, আর কাজটা তো আমরা পড়ছি। তাহলে ট্রাকিড সম্পর্কে আমরা কি কি পড়লাম? দেখো, ট্রাকিড হচ্ছে লম্বা, ট্রাকিডের দুই প্রান্ত সরু সুচালো, এর প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু হয়, আর পুরু হওয়ার কারণে মাঝখানে যে গহ্বরটা সেটা বন্ধ হয়ে যায়। তাহলে এবার পানিটা পরিবাহিত হবে কিভাবে? জোড়াকূপের মাধ্যমে, তাই কি না? এটা তাহলে আমরা আরো একটা কথা মনে রাখছি, এর প্রাচীরের আকৃতিটা কেমন, প্রাচীরের পুরুত্বটা কেমন? বকুশ সোজা, তাই না? বলয়াকার, কোপাঙ্কিত, সতে হচ্ছে সর্পিলাকার, সতে সোপানাকার, যাতে হচ্ছে জালিকাকার। দেখো আমারই মুখস্থ হয়ে গেছে, আমার কিন্তু এটা মুখস্থ ছিল না, কিন্তু এই যে আমি বারবার তোমাদের সাথেই তোমাদের জন্য কয়েকবার আমি উচ্চারণ করছি, দেখো আমার মাথায় সেট হয়ে গেছে, তাই না? বকুশ সোজা। ওকে, আশা করি তোমারও মাথায় সেট হয়ে গেছে এতক্ষণে। এবার আসো ভেসেল। তো একটা কথা মাথায় রাখো, এখানে বলে দিই, সেটা হচ্ছে এখানে আরো একটা ইনফরমেশন তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন কোষ। নিউক্লিয়াস বিহীন কোষ। নিউক্লিয়াস বিহীন কোষ কোনগুলা ভাইয়া? যেমন নিউক্লিয়াস বিহীন একটা কোষ হচ্ছে সিভ কোষ। হ্যাঁ, ওই যে ফ্লোয়েমের যে সিভ নল আছে না, সিভ কোষ, যাই হোক, আগের বার তো নল লিখছি, তাহলে সিভ নল, যেটা সিভ নল, এখানে নিউক্লিয়াস নাই। একটু পরে চিত্রতে আমরা দেখতে পাবো যে এখানে এই সিভ নল যেটা, সেখানে আসলে নিউক্লিয়াস থাকে না। দেন এই সিভ নলের এই ভ থেকে আরেকটা কথা মনে রাখো, ভেসেল, এই দুই জায়গাতে কিন্তু নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে ভাইয়া? এই দুই জায়গাতে কি থাকে না বলো তো? নিউক্লিয়াস থাকে না। এছাড়াও আমাদের দেহের মধ্যে যদি বলো কোথায় নিউক্লিয়াস থাকে না, পরিণত আরবিসি লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না। এছাড়াও আমাদের রক্তকণিকার মধ্যেই আরও একটা জায়গাতে নিউক্লিয়াস থাকে না, সেটা হচ্ছে অনুচক্রিকা। এই জায়গাগুলোতে কিন্তু নিউক্লিয়াস থাকে না, এটা মাথায় রাখো। ঠিক আছে? তাহলে আরবিসি, অনুচক্রিকা, সিগন্যাল, ভেসেল, এগুলাতে নিউক্লিয়াস নাই। তাহলে এই যে ভেসেল, এই কোষগুলাতে নিউক্লিয়াস থাকে না, এখানে লেখা আছে কিনা, মেবি লেখা নাই। ওকে, সো এই কোষগুলা খাটো চোঙের মতো, একটু আগে দেখলাম না আকৃতিটা কেমন, এই আকৃতিটাকে বলা হচ্ছে চোঙের মতো আকৃতি। কোষগুলো একটির মাথা আরেকটি সজ্জিত, চিত্রের মধ্যে আমি বলছিলাম। আচ্ছা, প্রান্তীয় প্রাচীরটি গলে গিয়ে দীর্ঘ নলের মতো অঙ্গের সৃষ্টি হয়। তাহলে এই যে প্রান্তীয় যে প্রাচীরটা, এই প্রাচীরটা গলে গিয়ে দেখো নলের মতো, দীর্ঘ নলের মতো অঞ্চল বা গহ্বর সৃষ্টি হয়েছে। কোষ রসের উপরে ওঠার জন্য একটি সরু পথ সৃষ্টি হয়ে যায়। তাহলে এই যে নলের মতো যে অঞ্চল তৈরি হইলো, এখন কোষ রস মানে কি? এই যে পানি আর লবণ, এটাকে তো উপরে উঠতে হবে, তাহলে উপরে ওঠার জন্য সরু নল এখানে তৈরি হয়ে গেল, তাই না? উপরে ওঠার জন্য একটা সরু পথ সৃষ্টি হয়ে গেলে, যে নল, যেটা নলের মাধ্যমে তো সরু পথ সৃষ্টি হয়ে গেল, তাই না? ভেসেলের প্রাচীর বিভিন্ন রূপে পুরু হয়ে থাকে, যেমন ওইখানে আমরা পড়ছি, এই যে এখানে আমরা কি পড়লাম বলতো? এখানে আমরা পড়ছি বকুশ সোজা, তাই না? আর এখানে কি হবে তাহলে? এখানে হবে বকুশ।
তাহলে এখানে হচ্ছে বকুশ সোজা না, এটা হচ্ছে বকুশ, বকুশ, বা তুমি তোমার মতো করে সাজায় নিতে পারো বকুশ। তাহলে ভেসেলের যে প্রাচীরের পুরুত্ব সেটা কেমন হতে পারে, বকুশ হতে পারে। সাধারণত কয়েক সেন্টিমিটার লম্বা হয়, তবে বৃক্ষ বা আরোহী উদ্ভিদে আরো লম্বা হতে পারে। এই ইনফরমেশনগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না। প্রধানত গুপ্তবীজী উদ্ভিদের অঙ্গে ভেসেল দেখা যায়। তাহলে এই যে বলছিলাম নগ্নবীজী উদ্ভিদে জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। তাহলে এই যে গুপ্তবীজী উদ্ভিদে শুধুমাত্র এটা দেখা যায়, নগ্নবীজী উদ্ভিদে দেখা যায় না। কিন্তু নগ্নবীজী উদ্ভিদের মধ্যে একটা উন্নত উদ্ভিদ যার নাম হচ্ছে নিটাম, এই নিটামে ভেসেল থাকে। কাজ কি বলতো? ভেসেল যেহেতু জাইলেমের একটা কোষ, তাহলে পানি খনিজ লবণ পরিবহন করা এর কাজ, পানি খনিজ লবণ পরিবহন করা, এবং অঙ্গকে একই সাথে দৃঢ়তা প্রদান করা এর কাজ। তাহলে আগেরটাতেও ছিল, অঙ্গকে দৃঢ়তা বাই ডিফল্ট দিয়ে দিচ্ছে কিন্তু। ঠিক আছে, এরপরে আসো জাইলেম প্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমা কোষ নিয়ে আমরা অলরেডি পড়ছি। তো প্যারেনকাইমা কোষ হচ্ছে পাতলা প্রাচীরযুক্ত জীবিত যে কোষ, সেটা হচ্ছে প্যারেনকাইমা কোষ, এবং এটা হচ্ছে জাইলেমের একমাত্র জীবিত উপাদান। এবং এটাকে আমরা আদর করে এই নামেও ডাকতে পারি, জাইলেম প্যারেনকাইমাকে আমরা উড প্যারেনকাইমাও বলতে পারি, উড প্যারেনকাইমা। প্যারেনকাইমা, ওকে, উড প্যারেনকাইমাও বলা হয়। তাহলে জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা এর প্রাচীরটা পাতলাও হতে পারে, পুরুও হতে পারে। প্রাইমারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষ যেটা, সেটা পাতলা প্রাচীরযুক্ত হয়, তবে গৌণ জাইলেমে পুরু প্রাচীর হয়। খুবই সিম্পল, ঠিক আছে। তাহলে প্রাইমারি জাইলেম যেটা, আমরা তো দেখছি যে জাইলেম দুই ধরনের হতে পারে, এটা হচ্ছে প্রাইমারি, আর প্রাইমারি আস্তে আস্তে এক সময় গৌণ জাইলেম, প্রাইমারি প্রাচীরটা মানে প্রাইমারি জাইলেমটা আস্তে আস্তে পুরো হতে হতে সেটা সেকেন্ডারি জাইলেম বা গৌণ জাইলেমে পরিণত হয়। তাহলে প্রাইমারি জাইলেমের প্রাচীরটা কি থাকবে, পাতলা থাকবে, গৌণ জাইলেমের প্রাচীরটা পুরো থাকবে। এটা তো সিম্পল কথা, তাই না? ওকে, তাহলে কাজটা কি? কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে, আর পানি পরিবহন তো অবশ্যই করবে, তাই না? মেন কাজই তো পানি পরিবহন করা, তাহলে পানি পরিবহনের সাথে খাদ্য সঞ্চয়টাও করে। এবার আসো জাইলেম ফাইবার। তাহলে জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষটাকে কি বলা হচ্ছে? জাইলেম ফাইবার। এটা আমরা গত ক্লাসে শিখেছি। তাহলে জাইলেম ফাইবারকে আমরা উড ফাইবারও বলতে পারি, তাই কি না? তাহলে এটাকে আমরা উড ফাইবারও বলতে পারি, উড ফাইবার, কাঠের ফাইবার। কোষগুলা লম্বা এবং দুই প্রান্ত সরু, আমরা দেখেছি চিত্রের মধ্যেই কোষগুলা লম্বা এবং দুই প্রান্ত সরু, তাই কিনা? এই যে কোষগুলা লম্বা এবং দুই প্রান্ত সরু, আমরা অলরেডি দেখেছি এটা। পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না বলে এরা মৃত। তো জাইলেমের প্যারেনকাইমা বাদে অন্যান্য উপাদানও তো মৃত। উদ্ভিদে এরা যান্ত্রিক শক্তি প্রয়োগ করে, শক্তি যোগায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এরা অবস্থান করে। সো দ্বিবীজপত্রী উদ্ভিদে সব জাইলেমে এরা অবস্থান করে। অন্যান্য কোথাও আছে কি নাই এই ব্যাপারে কোনো কিছু বলা নাই, জাস্ট দ্বিবীজপত্রী উদ্ভিদের কথা বলা আছে। পানি ও খনিজ পদার্থ পরিবহন করে, খাদ্য সঞ্চয় করে, এবং উদ্ভিদকে যান্ত্রিক শক্তি ও দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে, তাহলে এটা আগের গুলাতে কি ছিল? আগের গুলাতে কেউ হচ্ছে খাদ্য সঞ্চয় করতেছিল, পানি আর খনিজ লবণ তো সবাই পরিবহন করে, কিন্তু কেউ খাদ্য সঞ্চয় করতো, কেউ করতো না। তো এখানে এখানে সব কাজই করে। এই যে জাইলেম প্যারেনকাইমা যেটা, জাইলেম ফাইবার যেটা, সেটা সব কাজই করে। এটা পানি ও খনিজ লবণ তো পরিবহন করবেই, পাশাপাশি খাদ্য সঞ্চয় করে, যান্ত্রিক শক্তিও যোগায়, দৃঢ়তাও প্রদান করে। ওকে, জাইলেমের কোষগুলা নিয়ে আমরা পড়লাম। এবার আসো ফ্লোয়েম। তো ফ্লোয়েমের কোষগুলা কি কি? ফ্লোয়েমের কোষগুলা হচ্ছে, এখানে দেখো, ফ্লোয়েমের 4 ধরনের কোষ আছে। একটা হচ্ছে সিভ কোষ, সিভনল বা সিভ কোষ, আরেকটা হচ্ছে সঙ্গী কোষ, একটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, এবং আরেকটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। তো এখানে নামটা দেখো, সঙ্গী নামটা মানে বুঝতেই পারতেছো যে, যেমন আমার সাথে যদি আমার একটা ফ্রেন্ড থাকে, সে আমার হচ্ছে সঙ্গী, তাই না? তাহলে এই যে সিভনল যেটা, সিভনল দেখতে কেমন?
একটু আগে আমি বলছি না যে সিবনল ভেসেল এগুলো হচ্ছে নিউক্লিয়াস বিহীন, তাহলে সিবনলে কোনো নিউক্লিয়াস নাই, অর্থাৎ এটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন। প্রথম কথা হচ্ছে এটা নিউক্লিয়াস বিহীন বিহীন। তো তোমাকে ছোট্ট একটা কথা বলি, দেখো ভাইয়া, তোমাকে ধরে নাও যে এই চিত্রটা দিল, এবং চিত্রটা দিয়ে তোমাকে তো আর বলে দিবে না, উদ্দীপকে তো আর বলে দিবে না যে এটা হচ্ছে সিবনল, এভাবে কি বলে দিবে না, তোমাকে এইখান থেকে একটা টান দিয়ে বলবে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, বি এভাবে বলবে তোমাকে, তাই না? তাহলে তুমি তখন কিভাবে চিনবা, পরীক্ষার মধ্যে কিভাবে চিনবা যে কোনটা আসলে সিবনল আর কোনটা হচ্ছে সঙ্গী কোষ, কিভাবে চিনবা? চেনার একমাত্র উপায় হচ্ছে যেটা সিবনল সেখানে দেখো পুরাটা জুড়ে কোনো ধরনের নিউক্লিয়াস নাই, পুরাটা জুড়ে কোনো নিউক্লিয়াস নাই, বুঝতেছো? তাহলে পুরাটা জুড়ে নিউক্লিয়াস নাই। চেনার আরেকটা উপায় বলে দিই, সেটা হচ্ছে সিবনল যেটা সেখানে সিপ্লেট থাকে, এই যে দেখো সেখানে কি থাকে ভাইয়া, এই যে এটাকে বলা হচ্ছে সিপ্লেট। আর সঙ্গী কোষ কিভাবে চিনবা? সিবনলের সাথে লাগানো অবস্থাতে সঙ্গী কোষটা থাকে, তাহলে সিবনলের সঙ্গী হচ্ছে সঙ্গী কোষ, তাহলে সিবনলের সঙ্গীটাকে সঙ্গী কোষ। যেমন এই যে এটা হচ্ছে সিবনল, এখানে কোনো নিউক্লিয়াস নাই, কিন্তু এর সাথে লাগানো এই যে আরেকটা কোষ, এই কোষটাকে আমরা বলতে পারি সঙ্গী কোষ, যার নিউক্লিয়াস আছে। তো ধারণা করা হয় এই যে সঙ্গী কোষের যে নিউক্লিয়াসটা, এর যেহেতু নিউক্লিয়াস নাই, ধরে নাও যে আমার বন্ধুর একটা ফোন আছে, আমার ফোন নাই, তো আমি যদি গেম খেলতে চাই বা আমি যদি কোনো একটা মুভি দেখতে চাই বা কিছু করতে চাই, কাউকে ফোন দিতে চাই, আমি তো আমার বন্ধুর ফোনটা ইউজ করবো, তাই না? তো বিষয়টা হচ্ছে যে এর তো নিউক্লিয়াস আসলে নাই, এর নিউক্লিয়াস আছে। তো সিগন্যাল যে কাজটা করে, এর সঙ্গী যেহেতু এই সঙ্গীর নিউক্লিয়াসটা ব্যবহার করে তার বিপাকীয় বিভিন্ন বা তার যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো কিছুটা নিয়ন্ত্রণ করে তার বন্ধুর যে নিউক্লিয়াস সেটা দিয়ে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে সিগন্যাল আর সঙ্গী কোষ। এরপরে আদার্স যে কোষগুলা সেটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, এই যেগুলা এই কোষগুলা বড় বড় যে নিউক্লিয়াস যুক্ত কোষগুলা সেগুলো হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, এবং ফ্লোয়েম ফাইবার এখানে চিত্রে আসলে দেয়া নাই, তো তোমার পরীক্ষাতেও ওইভাবে দিবে না, তোমাকে পরীক্ষায় দিলে এই চিত্রটাই দিবে এবং ওইখানে এই তিনটাই থাকবে। আচ্ছা, এখন তুমি যদি এই যে সিবনল যেটা, সিবনলকে একটু উপর থেকে দেখো, আমরা জানি যে সিবনলে কি থাকে, সিপ্লেট থাকে, এই যে সিপ্লেট আছে, তো সিপ্লেটটাকে আমি ওপর থেকে দেখব, এই বরাবর দেখব, দেখলে আমি দেখব যে এইখানে এরকম কিছুটা আকৃতি দেখতে পাবো গোলাকার, এবং এইখানে যে ছিদ্রপথ আছে না, ছিদ্রপথ দেখতে পাচ্ছ না, এখানে যে ছিদ্রপথগুলো আছে এগুলো সেই ছিদ্র, এই যে এগুলো হচ্ছে সেই ছিদ্র, এবং এই ছিদ্রটা এটাকে বলা হচ্ছে, এই যে ছিদ্রগুলা এই জায়গাটাকে বলা হচ্ছে সিপ্লেট। ঠিক আছে, এই যে ছিদ্রগুলো যে তৈরি হয়েছে এগুলো হচ্ছে প্লেট দ্বারা তৈরি হয়েছে, সিপ্লেট। আচ্ছা, তো এখানে এই সিপ্লেটের সাথে বা সিবনলের সাথে কি যুক্ত আছে দেখো তো, সিবনলের সাথে যুক্ত আছে হচ্ছে এই যে সঙ্গী কোষটা, সিবনলের সাথে কে যুক্ত আছে, এই যে সঙ্গী কোষ, তাহলে এই যে এটা হচ্ছে সিবনল, সিবনলের সাথে থাকবে আবার কে, সঙ্গী কোষ, যার নিউক্লিয়াসটা থাকে। ওকে, তাহলে আসো আমরা আমাদের বিস্তারিত পড়াতে চলে যাই। ফ্লোয়েমের কাজ আমরা জানি, ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা, তাই তো? ফ্লোয়েমের কাজ মাথায় রাখো ভাইয়া, খাদ্য পরিবহন করা। তাহলে এই যে সিবকোষ, সিবকোষ সিবকোষ সম্পর্কে কি বলা আছে, দীর্ঘ, এটা হচ্ছে দীর্ঘ, অনেক বড়, দেখো সিবকোষ অনেক বড়, অন্যান্য সবগুলোর চেয়ে সিবকোষটা লম্বায় বড়, তাহলে এটা হচ্ছে দীর্ঘ। পাতলা কোষ প্রাচীরযুক্ত, জীবিত কোষগুলা লম্বালম্বি ভাবে একটির উপর একটি সজ্জিত হয়ে সিবনল গঠন করে, তাহলে এটা একটার পর একটা সজ্জিত হয়। যেমন চিত্রতে দেখলেই তুমি বুঝতে পারবা যে এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা সিবনল, উপরের দিকে আরো আছে, নিচের দিকে আরো আছে, তাহলে একটার পর একটা সজ্জিত হচ্ছে, এবং এরা তো জীবিত হবে অবশ্যই, কারণ আমরা জানি যে ফ্লোয়েমের সব কোষই জীবিত, শুধুমাত্র ফ্লোয়েম ফাইবার ছাড়া। কোষগুলা চালুনির মতো ছিদ্রযুক্ত সিপ্লেট দিয়ে পরস্পর থেকে আলাদা থাকে, তাহলে চালুনির মতো ছিদ্রযুক্ত, তোমরা তো চালুনি চেনো তাই না, চালুনি চেনো, তো এই চালুনিতে কি থাকে, ছিদ্র থাকে, তাহলে এখানেও কি আছে, ছিদ্র আছে, তাহলে এই চালুনির মতো ছিদ্রযুক্ত সিপ্লেট, তাহলে এই পুরা জিনিসটাকে বলা হচ্ছে সিপ্লেট, এই পুরা জিনিসটাকে, এই প্লেটটাকে বলা হচ্ছে সিপ্লেট। ঠিক আছে, যদি এখানে চিত্রে আমি দেখতে পাচ্ছি যে এই নলটাকেও সিপনল বলা আছে, এই ছিদ্রটাকেও বলা হচ্ছে সিপ্লেট, তবে ওইটা না, এই পুরা জিনিসটাকে সিপ্লেট বলা হয় আসলে। ঠিক আছে, আচ্ছা,
সিপ কোষে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে বলে একটি কেন্দ্রীয় ফাঁপা জায়গার সৃষ্টি হয়। তাহলে এই সিপ প্লেটে বা সিপ কোষে প্রোটোপ্লাজম যেটা সেটা এই যে প্রাচীরটা ঘেঁষে থাকে, এই যে এই প্রাচীরগুলো আছে না, এই প্রাচীর ঘেঁষে প্রোটোপ্লাজম থাকে। তাহলে যেহেতু প্রাচীর ঘেঁষে প্রোটোপ্লাজমটা আছে, মাঝখানে তো তাহলে ফাঁকাই থাকলো। তাহলে যেহেতু প্রোটোপ্লাজমটা মাঝে নাই, প্রাচীর ঘেঁষে আছে, তার মানে কি মাঝখানে একটা ফাঁপা নলের সৃষ্টি হচ্ছে। তাহলে প্রাচীর ঘেঁষে থাকে বলে একটি কেন্দ্রীয় ফাঁপা জায়গার সৃষ্টি হয়, যেটা খাদ্য পরিবহনের নল হিসেবে কাজ করে। এদের প্রাচীর লিগনিনযুক্ত। তাহলে যে সিভনল, এই সিপকোষের প্রাচীরটা কেমন? লিগনিনযুক্ত। পরিণত সিপকোষে কোনো নিউক্লিয়াস থাকে না, একটু আগে আমরা জেনেছি এটা। এবং সকল ধরনের গুপ্তবীজী উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গীকোষ ও সিভনল থাকে। তাহলে গুপ্তবীজী মানে কি? গুপ্তবীজী মানে হচ্ছে আবৃতবীজী। দেখো স্যাররা এমনভাবে এগুলা লিখে রাখছে, কোথাও আবৃতবীজী কোথাও গুপ্তবীজী। স্যাররা মানে এমনভাবে লিখছে যে তোমাদের কাছে এই ওয়ার্ডগুলো না কতই পরিচিত, এভাবে লিখে রাখছে, তাই না? সো গুপ্তবীজী মানে হচ্ছে আবৃতবীজী, আর ব্যক্তবীজী মানে হচ্ছে নগ্নবীজী। আবৃতবীজী। তাহলে সকল আবৃতবীজীতে সঙ্গীকোষ এবং সিগন্যাল থাকে। তাহলে এটার কাজ কি? পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের দেহের বিভিন্ন অংশে পরিবহন করা। এটার তো কাজ হবে, ফ্লোয়েমের কাজই তো খাদ্য পরিবহন করা। এবার আসো সঙ্গীকোষ। সঙ্গীকোষ কোথা থেকে? তাহলে সিপকোষের সাথে একটি প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে, এটা হচ্ছে সঙ্গীকোষ, সিম্পল। এর কেন্দ্রিকাটা বেশ বড়। এখন ধারণা করা হয় যে এই নিউক্লিয়াসটা, এই যে নিউক্লিয়াস যেটা, সেটা অনেক বড়। এই নিউক্লিয়াসটা সিপকোষের কার্যাবলী কিছুটা পরিমাণ হলেও নিয়ন্ত্রণ করে। তাহলে সিপকোষে যেহেতু নিউক্লিয়াস নাই, তাহলে সঙ্গীকোষের যে নিউক্লিয়াসটা সেটা সিপকোষের যে কার্যাবলী সেটা নিয়ন্ত্রণ করে। প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং পাতলা প্রাচীরযুক্ত। ফার্ন এবং ব্যক্তবীজী উদ্ভিদে এদের উপস্থিতি নাই। তাহলে মনে রাখো, এই যে ব্যক্তবীজী উদ্ভিদ যেটা, ব্যক্তবীজী মানে তো নগ্নবীজী, এই নগ্নবীজী উদ্ভিদে তো এটা নাই, আমি বলছি। এর সাথে আরেকটা মনে রাখো, ফার্নেও নাই। নগ্নবীজী উদ্ভিদেও নাই, ফার্নেও নাই ভাইয়া। ঠিক আছে? তো এই যে আমি যেখানে ব্যক্তবীজী অনলি লিখছিলাম, ওখানে ফার্নের কথাটাও অ্যাড করে নাও। এবার আসো ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকাইমাকে বলা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। প্যারেনকাইমার মতো পাতলা কোষ প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম যুক্ত। ফার্ন জাতীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। তাহলে ফার্ন জাতীয় উদ্ভিদেও থাকে, নগ্নবীজীতেও থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে, কিন্তু একবীজপত্রী উদ্ভিদে থাকে না। এটা আবার গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো ফ্লোয়েম প্যারেনকাইমা এটা কোথায় থাকে না? একবীজপত্রী উদ্ভিদ, এই একে থাকে না আসলে। ঠিক আছে? বাকি সবগুলাতে থাকে, একে থাকে না। তাহলে আমরা দেখো এই ব্যতিক্রমগুলো আসলে গুরুত্বপূর্ণ। আমরা কি দেখলাম? সঙ্গীকোষ যেটা, সেটা নগ্নবীজিতে থাকে না, ফার্ন জাতীয় উদ্ভিদে থাকে না। আর প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা যেটা, সেটা একবীজপত্রী উদ্ভিদে থাকে না। এই যে ব্যতিক্রমগুলা। আবার ভেসেল কোথায় থাকে না? ভেসেল থাকে না নগ্নবীজী উদ্ভিদে। তাহলে ব্যতিক্রমগুলো তোমার পরীক্ষায় আসতে পারে। তাহলে খাদ্য সঞ্চয় করে এবং খাদ্য পরিবহনে সহায়তা করে। খাদ্য পরিবহন তো করবেই। এবং লাস্ট ওয়ান হচ্ছে ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু। তুনো না, তন্তু। তাহলে স্ক্লেরেন কাইমা কোষের সমন্বয়ে গঠিত ফাইবারটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। এটা নিয়ে গত ক্লাসে পড়ছি। তো এই ধরনের এক ধরনের দীর্ঘ কোষ যাদের প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত থাকে। ওকে, এটা নিয়ে চিত্রও দেয়া নাই। সো প্রশ্নটাও খুব একটা হওয়ার সম্ভাবনা নাই। তবে এমসিকিউতে যে প্রশ্নটা 100% আসতে পারে সেটা হচ্ছে এই যে এই দুই লাইন থেকে। এটা আগেও বলছি আমি। ফ্লোয়েম ফাইবারের আরেকটা নাম হচ্ছে বাস্ট ফাইবার। জাইলেম ফাইবারের আরেকটার নাম কি ছিল? উড ফাইবার। আর ফ্লোয়েম ফাইবারের আরেকটা নাম হচ্ছে বাস্ট ফাইবার। তাহলে পাটেরাস, এই বাস্ট ফাইবারের উদাহরণ হচ্ছে পাটেরাস। এটা গত ক্লাসে বলেছিলাম। তাহলে পাটেরাস এক ধরনের বাস্ট ফাইবার। উদ্ভিদ অঙ্গের গৌণ বৃদ্ধির সময় এই ফাইবার উৎপন্ন হয়। তাহলে বাস্ট ফাইবার কখন উৎপন্ন হয়? যখন উদ্ভিদের গৌণ বৃদ্ধি হয়। উদ্ভিদের একবার প্রাথমিক বৃদ্ধি হয়, এরপরে উদ্ভিদ একটু মোটাসোটা হয়। এই মোটাসোটা হওয়ার সময়ের যে বৃদ্ধি সেটাকে বলা হচ্ছে গৌণ বৃদ্ধি, এবং এই সময়টাতেই বাস্ট ফাইবার তৈরি হয়। কোষের প্রাচীরে কূপ দেখা যায়। তাহলে এই ফ্লোয়েম ফাইবারে কি দেখা যায়? কূপ আছে কোষের প্রাচীরে। ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা এবং মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবাহিত হয়। আমরা জানি যে ফ্লোয়েম একই সাথে উপরে নিচে দুই দিকে পরিবহন করতে পারে। তাহলে এই যে ফাইবারে সেই কথাটা স্পষ্টভাবে বলা আছে যে মূলে সঞ্চিত খাদ্য এবং পাতায় উৎপাদিত খাদ্য নিচের দিকে যায়,
মূলের সঞ্চিত খাদ্য উপরের দিকে যায়, তাহলে একই সাথে উপরের নিচে ওঠানামা করতে পারে। ওকে ভাইয়া, তাহলে আমরা ছোট্ট একটা টপিক মোটামুটি ভালোই সময় ধরে পড়লাম, এবং এই টপিক থেকে তোমার প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, অনেকটাই আছে। বিশেষ করে এই যে এই 2 লাইন থেকে এমসিকিউ প্রচুর পরিমাণ হয়। এছাড়া তোমরা যখন আরেকটু বড় হবা এইচএসসি লাইফে ভাস্কুলার বান্ডল নিয়ে অনেক বেশি পড়াশোনা আছে, এবং ওইটা কোটি কোটি % গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এখন থেকেই এই টপিকটা যদি ভালো করে তোমার আয়ত্তে থাকে, তোমার সামনের যে পড়াশোনা এটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো আশা করি তোমাদেরকে অনেকটাই বোঝাতে পেরেছি। তোমাদের বই পড়তে গেলে, মানে আমি পড়ানোর আগে যদি বই পড়তে যাইতা, অনেক ওয়ার্ডই তোমার কাছে হয়তো বা আননোন মনে হইতো। তো এখন বইটা একবার পড়ে নাও, আশা করি ওয়ার্ডগুলো আর আননোন মনে হবে না। তারপরে যদি কোনো কিছু সমস্যা মনে হয় আমাকে অবশ্যই জিজ্ঞেস করবা, আমি তোমার রিপ্লাই করব অবশ্যই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।